সম্মানিত দর্শক, শেখ হাসিনার পতনের পর ভারতের দাদাবাবুরা, বিশেষ করে কলকাতার যারা দাদাবাবু, তাদের বহুমুখী প্রচার এবং প্রোপাগান্ডাতে মনে হচ্ছিল যে বাংলাদেশের 18 কোটি মানুষ না খেয়ে মরবেন। তারা আমাদেরকে পেঁয়াজ দেবেন না, কাঁচামরিচ দেবেন না, আলু, রসুন, পটল, ডিম থেকে শুরু করে আরো যা কিছু রয়েছে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্য সামগ্রী কিছুই দেবেন না, চাল ডালও দেবেন না, আটা ময়দাও দেবেন না। ফলে আমাদেরকে না খেয়ে খেয়ে মরতে হবে এবং ভারতের দাদাদের পা ধরে ক্ষমা চেয়ে নাকে খত দিয়ে তাদের দিদি বাবু আমাদের সমাজে এখনো দেখবেন যে মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বুড়ি হয়ে যান, তখন পরিবারের যারা লোকজন সম্মান করে তাদেরকে দাদা, দিদা, দিদি এগুলোর সঙ্গে বাবু যোগ করে ফেলেন। আর ভারতে এই জিনিসটা খুব বেশি হয়। তো সেক্ষেত্রে শেখ হাসিনা যেহেতু প্রবীণা, কাজী তাকে সম্মান করে ভারতীয় দাদা বাবুরা তাকে দিদি বাবু বলে ডাকেন। তাদের বক্তব্য হলো যে দিদি বাবুর প্রতি যে অবিচার করেছে ইউনূস সরকার এবং অধৈর্য বাঙালিরা যে অপমান করে তাকে দেশ ছাড়া করেছে, তার কাফারা তাদেরকে দিতেই হবে। প্রথমে দিদি বাবুর কাছে ক্ষমা চেতে হবে, তারপর নরেন্দ্র বাবুর কাছে ক্ষমা চেয়ে সসম্মানে তাকে বাংলার সিংহাসন অধিষ্ঠিত করার পরেই তারা আলু, পটল, পেঁয়াজ, আদা এগুলো আমাদেরকে দেবেন। এরপর তারা প্রচার করা শুরু করলেন যে বাংলাদেশের ক্ষমতা এত ক্ষুদ্র, এত দুর্বল যে একটি ছোট ভাত ওটাকে টিপ দিলে যেভাবে গলে যায়, তো ভারতের সেনাবাহিনী যদি বাংলাদেশকে একটি ছোট টিপ মারে, মুহূর্তের মধ্যে বাংলাদেশ একেবারে তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। এবং এগুলো আমার মতো সাধারণ কোনো মানুষ বলেননি। ভারতের বিদগ্ধ বয়স্ক সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ তারা গাল ঝুলিয়ে, ঠোঁট ঝুলিয়ে, মুখ ঝুলিয়ে ঝুলিয়ে এই সকল কথা বলেছেন এবং বলেছেন যে এই আজ আমরা ইনসার্জেন্সি চালাবো, কাল আমরা ইনসার্জেন্সি চালাবো এবং শিলিগুড়ি করিডর আমরা দখল করে নেব, চিকেন নেক আমরা দখল করে নেব এবং দুটোই। এরপর আরেক গ্রুপ বলার চেষ্টা করেছেন যে পার্বত্য চট্টগ্রামও তারা দখল করে নেবেন। কাজেই আমাদের উচিত ইমিডিয়েটলি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা। তৃতীয়ত যে বিষয়টি তারা বলতেন সেটি হলো যে বাঙালি ভারতের চিকিৎসা না পেলেও একদম মরে যাবে, একদম মরে যাবে, হাতে পা ধরে আমাদেরকে ভারতে যেতেই হবে। এবং ভারতের সেই চিকিৎসা ব্যবস্থার যে তাদের গর্ব, আর আমরা যে সেখানে যাচ্ছি চিকিৎসা করানোর জন্য, এটাকে এক ধরনের হীনমন্যতা মনে করে যেভাবে কলকাতার দাদাবাবুরা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, বড় বড় সংবাদপত্র নিউজ ছাপিয়েছেন, প্রকৃতির অপার মহিমায় প্রায় সবগুলোর জবাব এখন দিল্লির কাছে চলে গিয়েছে। প্রথমত ভারতীয় সেনাবাহিনীর যে পর্যালোচনা, সেই পর্যালোচনা অনুযায়ী কোনো অবস্থাতে বাংলাদেশে সামরিক আক্রমণ চালানো বা মিলিটারি ইনসার্জেন্সি চালানোর মতো দুঃসাহস ভারতীয় সেনাবাহিনী রাখে না। 2 নম্বর হলো যে যে সকল সীমান্ত দিয়ে তারা এই অপারেশন চালাবে, সে সকল সীমান্ত বাংলার এপারে এবং ওপারে, অর্থাৎ বাংলাদেশ ওপারে যদি আসাম ধরেন, মিজোরাম, কুচবিহার, তারপর এমনকি পশ্চিমবঙ্গ, শিলিগুড়ি, প্রায় সব জায়গাতেই আমাদের দেশের মানুষের প্রতি ওখানকার বসবাসকারী মানুষের সমর্থন অনেক বেশি। এবং ওখান থেকে যদি মিলিটারি ইনসার্জেন্সি চালানো হয় তাহলে ওদের যে বিদ্রোহী গ্রুপগুলো রয়েছে তারা সরাসরি বাংলাদেশের পক্ষে যুদ্ধ শুরু করবে। তো এই যে মিলিটারির যে কৌশলগত বিষয়াদি, এটি তারা বোঝার পর আলটিমেটলি তারা চুপ হয়ে গেছেন। দ্বিতীয়ত আলু, পটল, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ এগুলোর কথা যদি ধরি, তাহলে এইবারের যে রমজানের মাস, মাথা খারাপ করে দেওয়ার মতো নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্য সামগ্রীর দাম কমে গেছে। আলুর কেজি 20 টাকা করে খুচরা বাজারে, টেকনাফ থেকে তেঁতুলিয়াতে আমি নিজে কিনেছি 10 কেজি। কাঁচামরিচ 50 টাকা কেজি। পেঁয়াজ সবচেয়ে ভালো মানের যে দেশি পেঁয়াজ 25 টাকা করে কেজি, 125 টাকা 5 কেজির দাম। যদি কেউ 5 কেজি আনে, সাভারের মতো বাজারে আরো 10 টাকা তারা কম রাখে। এরপর আরো যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রয়েছে সেগুলোর কিন্তু দাম বাড়েনি। এবং আপনারা জানেন যে অনেকদিন ধরে সীমান্ত বন্ধ এবং আমরা ভারত থেকে এই জিনিসগুলো আমদানি করছি না। ফলে কি হলো, আমাদের যে স্থানীয় বাজারে এবং স্থানীয় কৃষকদের মধ্যে এবং স্থানীয় প্রকৃতি এবং পরিবেশে যে এক অভূতপূর্ব ভারত বিরোধী জিহাদ চালু হয়ে গেছে, যা কিনা ভারতের ব্যবসা বাণিজ্যকে একেবারে তছনছ করে ছেড়ে দেবে। ভারত যে মানের পেঁয়াজ উৎপন্ন করে, ওটা বাংলাদেশে যেভাবে খায়, ভারতে যেভাবে খায়, তারা এই পেঁয়াজের 1 কেজি পেঁয়াজ চীন দেশে এক্সপোর্ট করতে পারবেন না। চীনের এক একটা পেঁয়াজ 1.5 কেজি, 1 কেজি, আধা কেজি ওজনের। এবং ইউরোপেও ভারতীয় পেঁয়াজের অত গুরুত্ব নেই। ফলে তাদের
যে বেল্টটি বাংলাদেশের সাথে সম্পৃক্ত সেখানকার যে সকল কৃষি পণ্য রয়েছে সেগুলো, তার সঙ্গে সঙ্গে গরু, ছাগল, মহিষ, এগুলো যে বাংলাদেশে এক্সপোর্ট করে তারা হাজার হাজার কোটি টাকা যে আয় করে সরকারি বেসরকারিভাবে, সেই পুরো জিনিসটা গত 7-8 মাস ধরে বন্ধ রয়েছে। সর্বশেষ যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা এখন আমরা চীনের দিকে ঝুঁকে যাচ্ছি। ইতিমধ্যে চীন সরকার বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে এবং চীনের অনেকগুলো হাসপাতাল, যারা বাংলাদেশ থেকে যান, আপনারা অনেকে হয়তো জানেন যে বাংলাদেশ থেকে কুনমিংয়ে যাওয়ার যে বিমান ভাড়া এত কম, যেটি বলতে গেলে কলকাতার যে সামান্য কিছু বেশি। কিন্তু কলকাতার যে জীবনযাত্রা তার চাইতে কুনমিংয়ের যে জীবনযাত্রা অনেক অনেক কম ব্যয়বহুল। আপনি যদি 100 রিমেম্বি দেন, এক রাত থাকতে চান, 3 বেলা খাবার এবং রুম ভাড়া সহ 3 বেলা খাবার 100 রিমেম্বি, মানে চীনা মুদ্রা। আপনি যদি পরিবার পরিজন নিয়ে থাকতে চান এবং দীর্ঘমেয়াদে থাকতে চান, এটি 50 RMB-তে চলে আসবে, 3 বেলা খাবার সহ, তারপর থাকা। চিকিৎসার ক্ষেত্রে এই যেমন কুনমিং আছে, কুনমিং ছাড়িয়ে যদি আপনি গুয়াংজুতে চলে যান, শেনজেনে চলে যান কিংবা সাংহাইতে চলে যান, তাহলে সেখানকার যে চিকিৎসা ব্যবস্থা ইউরোপ আমেরিকার চাইতেও উন্নততর চিকিৎসা ব্যবস্থা সেখানে রয়েছে। গরিবদের জন্য রয়েছে, ধনীদের জন্য রয়েছে। সরকারি হাসপাতাল আছে, প্রাইভেট হাসপাতাল রয়েছে। আপাতত বাংলাদেশ সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছে চীনা সরকারের, সেক্ষেত্রে কুনমিংয়ের 3টি বিশেষ হাসপাতালকে তারা প্রস্তুত করেছে বাংলাদেশি রোগীদের জন্য। সেখানে দোভাষী থাকবে, সেখানে বাঙালিদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এবং স্বল্প মূল্যে তাদের চিকিৎসা সহ ভিসা দেওয়ার ক্ষেত্রে চীন যে উদারতা দেখাতে চাচ্ছে এবং আলটিমেটলি 12 সদস্যের একটা টিম সেখানে গিয়েছে চিকিৎসা করার জন্য। এর মধ্যে বাংলাদেশের প্রথিতযশা একজন খুব বিদ্রোহী প্রকৃতির সঙ্গীত শিল্পী রয়েছেন হায়দার আলী। তো যা দেখার কথা ছিল তা কি দেখছি, সেই বিখ্যাত গানের হায়দার আলী। এই টিমটি ফেরত আসার পর বোঝা যাবে যে আসলে আমরা দিল্লির সাথে কত ভালো মানের চিকিৎসা সেখানে পাবো। অন্যদিকে আপনারা জানেন যে আধুনিক চিকিৎসাতে এখন সারা পৃথিবীতে যে কটি দেশ ডমিনেট করে, তার মধ্যে তুরস্ক এবং পাকিস্তান। পৃথিবীর যত ভাস্কুলার বিখ্যাত সার্জন রয়েছেন, যত নিউরো সার্জন রয়েছেন, যত হার্টের সার্জন রয়েছেন, বেশিরভাগই ইউরোপ আমেরিকাতে পাকিস্তানি ডাক্তার। কাজেই পাকিস্তানের যে জীবনযাত্রা ঢাকার অর্ধেক, কলকাতার সেটা আরো অনেক কম। যে কোনো শহরে হোটেল ভাড়া আরো কম, 500 থেকে 600 রুপিতে, বাংলাদেশে টাকা 250 থেকে 300 টাকা হবে। সেখানে এয়ার কন্ডিশন করা রুম পাওয়া যায় করাচির মতো শহরে। আর একবেলা খেতে গরুর মাংস দিয়ে, ডাল দিয়ে, ভাত দিয়ে খেতে সাকুল্যে 50 থেকে 60 রুপি খরচ যাবে, যা কিনা বাংলাদেশি টাকায় 25 থেকে 30 টাকা। তো বোঝার চেষ্টা করুন। এখন পাকিস্তানের শুধুমাত্র সাথে আমাদের একমাত্র সমস্যা হলো যাতায়াত। এখন আমাদেরকে ঘুরে যেতে হয়। পাকিস্তান এটিকে ভিসা ফ্রি করে ফেলবে এবং একই সঙ্গে সরাসরি ঢাকা, ইসলামাবাদ বা ঢাকা, করাচি যদি বিমান যোগাযোগ চালু হয়ে যায়, তাহলে একটি মানুষকেও চিকিৎসার জন্য কলকাতা যেতে হবে না। এরপর আরেকটু এগিয়ে যাদের অবস্থা ভালো, তারা যদি ইরানে যান, ইরানের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত। এখানে শুধু যাতায়াত ভাড়া ছাড়া ইরানের অন্য যে কোনো খরচ, খাবার দাবার থেকে শুরু করে সবকিছু কলকাতার চাইতে ইকো ফ্রেন্ডলি। আর যারা উন্নত চিকিৎসা নিতে চান, ব্যাংকক, সিঙ্গাপুরে, আমি নিজে তুরস্কতে আমার স্বাস্থ্য পরীক্ষা করিয়েছি। সেখানকার যে স্বাস্থ্য পরীক্ষার মান আমেরিকার চাইতেও উন্নত, আর খরচ আমেরিকার অর্ধেক। এটা হলো বেসরকারি হাসপাতালে। যদি সরকারি হাসপাতালে যান, একেবারে সম্পূর্ণ বিনামূল্যে তুরস্ক আপনাকে সেই সেবা দিচ্ছে। তো কাজেই ভারত আমাদেরকে যত বেশি চাপ দিচ্ছে, তত বেশি বড় বড় সম্ভাবনার দ্বার আমাদের জন্য খুলে যাচ্ছে। আর এ সকল সম্ভাবনার যে দ্বার অবারিত হওয়ার কারণে বাঙালির যে মন মানসিকতা, চিন্তা চেতনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানসিক প্রবৃদ্ধি এবং বিশ্ব নাগরিকত্বের যে একটা সম্মেলন তাদের মনোমস্তিষ্কে ভর করবে, এটির ফলে আগামী দিনগুলোতে বাঙালির সঙ্গে এক টেবিলে বসে কথা বলতে গেলে, বাঙালির সঙ্গে যে কোনো বিষয়ে যদি তাদেরকে ফাইট করতে হয়, তাহলে কলকাতা এবং দিল্লির দাদাবাবুদেরকে আর অনেক অনেক চিন্তা ভাবনা করতে হবে। আপনারা জানেন যে গরু নিয়ে ফাজলামো করার কারণে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মানে ইতিপূর্বে বাংলাদেশে গরু রপ্তানি করবে না, এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করার কারণে আমাদের পুরো যে খামার প্রকল্প এটি এখন স্বয়ংসম্পন্ন। এমনকি আমরা এখন বিপুল পরিমাণ মাংস রপ্তানি করতে পারছি। বাংলাদেশে যে সমস্যা সেটা হলো সিন্ডিকেশন সমস্যা আর গোখাদ্যের দুর্মূল্য। এই দুটো জিনিস যদি নিয়ন্ত্রণে আনা সম্ভব, এখনো বাংলাদেশে 300 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা সম্ভব বর্তমান প্রেক্ষাপটে, এবং এটা আমরা একটু সতর্ক হলে হয়তো আমরা পারবো।